বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি আমার পায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুজন সিনিয়র আইনজীবী। পায়ে আছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আর ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী, রাষ্ট্রদূত এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিন। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনাকে দিয়ে শুরু করি যে আপনারা দুজনই আইনজীবী। আমরা দেখছি যে আদালত প্রাঙ্গণ, বিশেষ করে উচ্চ আদালত প্রাঙ্গণ বেশ খানিকটা উত্তপ্তটা বাইরেও আছে। সংবিধানের ষোড়শ সংশোধনী বিল, যেটি আপনার দল সংসদে উত্থাপন করেছে সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী, তো এই বিলটিকে একজন আইনজীবী হিসেবে আমি জানি না আপনি কতটা দলের বাইরে গিয়ে কথা বলতে পারবেন, আপনি আসলে কিভাবে দেখেন? দেখুন, আমি বায়াস কথা বলবো না, যেটা আমি মানে দলীয় দৃষ্টিকোণ থেকে আমি বলবো না। আমি যেটা নিজের একজন আইনজীবী হিসেবে, ব্যক্তি হিসাবে যেটা মনে করি অভিপ্রায়, সেটা হলো যে আমার ধারণা যেটা, যে বিষয়টা নিয়ে ওভারডুইং মানে যে বলি আমরা, যে মাত্রাতিরিক্ত আলোচনা বা সমালোচনা যাই হচ্ছে, কারণ এটা রিয়েলিটি যেটা, সেটা হচ্ছে যে যদি মাননীয় আইনমন্ত্রী সঠিক বলে থাকেন, কারণ বিলটা পার্লামেন্টে প্লেস হয়েছে কেবল, এটা বেলে পরে বোঝা যাবে, সেটা হচ্ছে ৭২ সালে সংবিধানে যেভাবে ৯৬ অনুচ্ছেদ ছিল সেভাবেই প্রতিস্থাপিত হবে, অর্থাৎ স্ট্যাটাস কো অ্যান্টি যেটা বলি। এটার পক্ষে যে কথা বলা হয় যে আমরা ১৫তম যে সংশোধনীর সময় এটা হয়ে যাওয়া উচিত ছিল, বিকজ যখন এটা সরিয়ে বঙ্গবন্ধুর সময় একটা ব্যবস্থা ছিল, তবে যে সিস্টেমে হোক না কেন এটা চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতি নেবেন। এটা কিন্তু ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেন, আর্টিকেল ৯৬ বলেন, বা যেভাবে বলেন যে কোনো দেশে, সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা করে সিদ্ধান্ত রাষ্ট্রপতি নেবেন, মানে কি রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন আর কি সিদ্ধান্ত, মানে আমি সেটা বলছি। কিন্তু আমরা তো জানি আমাদের এখন না, রেকমেন্ডেশন যদি রাষ্ট্রপতি দ্বিমত পোষণ করেন কোনো কারণে, সেটা কিন্তু ওপেন আছে, কিন্তু এখানে বলা নেই যে করতেই হবে, ম্যান্ডেটরি বা ডাইরেক্টরি কোনোটাই নেই, রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদন দেবেন, এই কথাটা এইভাবে আছে। বাংলাদেশের কজন রাষ্ট্রপতি করতে পারবেন, কোন রাষ্ট্রপতি করতে পারবেন, আমি যেটা বলছি আর কি। এখন কারণ তার নিজেরও ইমপিচমেন্টের ভয় তো আছে, আমরা অতীতে লক্ষ্য করেছি তো বাংলাদেশে। সেই ভয় তো একবারে বদরুদ্দোজা চৌধুরী সাহেবের উপরে ছিল, একটা এক্সাম্পল আছে, কিন্তু এছাড়া নাই। যাক, আমি যেটা বলছি সেটা সেজন্য বলছি যে প্রতিস্থাপিত হয় বলে যদি সংসদে সঠিকভাবে বলে থাকেন আমাদের মাননীয় আইনমন্ত্রী, প্রতিস্থাপিত হবে। আর যেটা বাতিল করা হচ্ছে সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আমি এটা গুণগতভাবে যাচ্ছি না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে কনসেপ্টটা, সেটা আমাদের দেশে আছে আর পাকিস্তানে আছে, অন্য কোনো সংসদীয় গণতন্ত্রের দেশে নেই। কানাডা বলেন, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন বা ইংল্যান্ড বলেন, সেখানে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে কথাটা নাসির সাহেব বলবেন যে সংসদের কাছে ক্ষমতা যাবে, ঠিক আছে, কিন্তু এই সংসদ যে সংসদ বিতর্কিত সংসদ বলবেন, সে ব্যাপারটা কিন্তু আমি আবার আরেকটা জায়গায় চলে যাবো, তাইলে যে নির্বাচনে তার আসেনি, হ্যাঁ সেই আলোচনা যদি আমি আপাতত আপনি না আমি যেতেই চাচ্ছি, কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো দীর্ঘদিন যাবত কাজ করছে, এমন কোন অসঙ্গতি তাদের কাজের মধ্যে ধরা পড়েছে যে কারণে এই সংশোধনীটি আনতে হচ্ছে? আমি একটু আগে যেটা বলছিলাম যে আনবায়াস বলছি, সেটা হচ্ছে যে আমি যদি এইভাবে চিন্তা করি, অন্তত ৪ জন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, না, এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ২ জন সম্ভবত আমরা জানি যে একটা প্রস্তাবনা যাওয়ার কথা ছিল, কিন্তু দুজনেই পদত্যাগ করে ওই প্রক্রিয়ার মধ্যে গেছে। আর বঙ্গবন্ধুর আমলে ৭২ থেকে ৭৫ পর্যন্ত এ ধরনের কোনো ব্যবস্থা বা প্রসিডিং হয়নি, বা ৭৫ পর তো আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তাই কাজে এটা আমি এইটুকু বলতে পারি, ৭৫ পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়েছে, তার আগে রাষ্ট্রপতির ৭৪ খানিক সময়ের জন্য, ৭৫ চতুর্থ সংশোধনীর মধ্যে রাষ্ট্রপতি শাসিত যে কথা ছিল, 4th অ্যামেন্ডমেন্ট পরে যে কয়টা দিন, সেই কয়টা দিনের ব্যাপার বলি, জানুয়ারি থেকে আগস্ট, সে সময় কিছু হয়নি। তা আমি যেটুকু বলতে চাচ্ছি সেটা হলো যে আমি খুব আনবায়াস ভাবে বলছি যে আমি
যেভাবে দেখেন আমরা 72 থেকে এই পর্যন্ত ইন্ডিয়াতেও অভিশংসন হয়নি, এই রিমুভাল বলে অভিশংসন যে ভাষায় বলি না কেন, আমার বিশ্বাস যে ধরনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু সেই জন্যই বলছি যেটাকে ওভারডুইং, মানে বাতাস গরম করার মতো হচ্ছে। কাজে আমি মনে করি যে এটা যদি পাস হয়ে গেলে পরে যেটা হবে আমি বলি, এরপরে কিন্তু শেষ না, কিন্তু ইটস নট দ্য ফাইনাল। যে মূল ব্যাপারটা রিমুভাল বলি, অভিশংসন বলে, যে ভাষায় বলি না, ইংরেজি বাংলা যাই হোক, এটা কিন্তু আন্ডার দিস দেয়ার উইল বি রুল, একটা এটা আইন হবে। আর একটা সেখানে বলে দেওয়া হবে কারা কারা এটার ভিতরে থাকবেন। 300 সংসদ সদস্য তো বসে করবেন না তো, এটার ভিতরে নীতিমালা হবে, সেই রুলসের মধ্যে বা আইনের মধ্যে লেখা থাকবে কারা কারা করবেন, কিভাবে হবে এই প্রসিডিউর করবে। এবং সেখানে আপনি দেখেন, দল মত বাদ দিয়ে বলছি, সৈয়দ আমিরুল ইসলাম বিচারপতি সাবেক বিচারপতি, তিনি কিন্তু দল করেন বলে আমরা জানি না, সে কিন্তু একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে এই যে 96 প্রতিস্থাপনের ফলে একটা সুবিধা হবে যে একে অপরের বিরুদ্ধে কি বক্তব্য আছে এইটা আমরা জানতে পারবো। কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা আছে এটা ক্যামেরা, অর্থাৎ এটা জানার কোনো উপায় নেই, শুধু একটা রিপোর্ট চলে যায় রাষ্ট্রপতির কাছে। সুতরাং আমি মনে করি যে এটা নিয়ে খুব একটা আতঙ্কিত হবার কিছু নাই, যে জনগণের যে চেষ্টা করা, জনগণের ভিতরে অথবা একটা রাজনৈতিক ইস্যু সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যেটা আমি এটি মনে হয় না, যদি আপনি যেহেতু আলোচনার প্রসঙ্গে সংসদে টানলেন, আমি যদি ধরেন একটি প্রস্তাব আসলো একজনকে অপসারণের বিষয়ে, সংসদে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হলো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তাকে অপসারণ করবার মতো একটা অবস্থা তৈরি হয়নি। কিন্তু এই যে আলোচনাটা হলো, সেখানে আমরা তো কি ধরনের আলোচনা হয় আপনিও জানেন, মিস্টার নাসিরও জানেন, সংসদের সংসদ সদস্যরা। তো এই আলোচনার মধ্যে তো একজনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে খুব বেশি সময় লাগে না, হয়তো শেষ পর্যন্ত প্রমাণিত হবে না, কিন্তু ওই লোকটার জন্য একটা সময়ের জন্য একটা বিব্রতকর অবস্থা তো তৈরি করে। রিসেন্ট পাস কিছুদিন আগে যে ঘটনা, কয়েক মাস আগে, জি, আজকের মাননীয় রাষ্ট্রপতি সেটা কি খুব একটা সুখকর ছিল? স্পিকার ছিলেন, অনেক রকমের আলোচনা আছে যে সেই রাষ্ট্রপতি কিভাবে আবার ওই বিচারপতির ফাইলেও স্বাক্ষর করবেন, সেই আলোচনাও চলে এসেছে। ওই তো বললাম, আপনি যেটা বলছেন যে উনি সই করবেন, কিন্তু কথাটা হচ্ছে যে আমি অন্যভাবে ঘুরিয়ে যদি কথাটা বলি, আদার ওয়ে রাউন্ড, সেটা হচ্ছে যে সংসদে তীব্র আলোচনা হয়েছে, তীব্র সমালোচনা হয়েছে, এবং এমনকি সদস্যরা তাকে এই মুহূর্তে রিমুভাল চেয়েছেন। কিন্তু আমরা দেখলাম কি, তার বিচারপতি তোমার বিচার করবে যারা জেগেছে সেই বিচারপতি কিন্তু তার মেধা বলেন, তার কর্মপদ্ধতি বলেন, কর্মদক্ষতা দিয়ে তাকে কিন্তু এলিভেটেড হয়েছে অ্যাপিলেট ডিভিশনে, যেই বিচারপতি সম্বন্ধে কঠিন ভাবে বলা হয়েছে। আপনি যে কথা বলছেন, যে মানে যে আলোচনাটা হয়েছে, আপনি সেই সময়টার কথা চিন্তা করুন যে তার জন্য বা তার পরিবারের সদস্যদের জন্য কিরকম একটা অবস্থা। না, সেটা তো যে কোনো দেশে হতো, যে সমস্ত দেশে এটা আছে, এই ধরনের সিচুয়েশন হলে সেখানে কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্টে অনেকবার আলোচনা হয়েছে, এর উত্তপ্ত আলোচনা হয়েছে। এবং একটা আমি জানি যে তার ফ্যামিলিতে ইউ আর রাইট, একটা সাংঘাতিক একটা প্রাণপূরণ অবস্থা, সেটা তো হবেই। কিন্তু যখন যারা এটা যাদের সম্বন্ধে আসবে, তারাও তো কেয়ারফুল থাকতে হবে যে আমি এমন কিছু করবো না, বলবো না, বা দেখাবো না যার দ্বারা এই ধরনের কিছু হতে পারে। আমি যেটা শেষ কথা হচ্ছে যেটা আপনি বলতে চাচ্ছি, আপনি নাসির সাহেব তাকিয়েছেন আমাদের বলার জন্য, আমার কথা হচ্ছে যে বিচারক বা এবং আইনজীবী এরা কিন্তু পরস্পরের সাথে কিন্তু একটা সেতু বন্ধন আছে, সম্পর্ক বেঞ্চের বার আমরা বলি যেটা। আমি যেটা মনে করি, বারের এতদিনের জীবনের অভিজ্ঞতা, আমি তার চেয়ে সিনিয়র, আমি যত দেখেছি যে পর্যন্ত, যদি দেখা যায় যে একজন বিচারপতিকে সংসদ বলে নাকি অন্যায়ভাবে, তার কোনো অপরাধ নেই, যে প্রশ্ন নিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা সেটার জন্য সে অপরাধী নয়, সেখানে কিন্তু আমার মনে হয় আইনজীবী সমাজ দলমত নির্বিশেষে কিন্তু ঐক্যবদ্ধ হবে, এই আশা আমি রাখি। কাজে এই ধরনের কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। আপনি মনে করছেন যে আপনার পরামর্শ হচ্ছে এখন আন্দোলন একটা পজ দিয়ে আন্দোলন করার একটা ইস্যু সৃষ্টি করা ছাড়া কিছু না। এবং বিচারপতিদের একটু বলতে পারি যে তারা নিজেরাও বিশ্বাস করেন এই ধরনের বিগত দিনে হয়নি, আগামীতে হবে না। মিস্টার মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, কি বলবো, মানে আপনি কি বলবেন? তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আজকে আপনারা এটির বিরোধিতা করছেন, সংশোধনী বিলের, কোনো কারণে যদি ক্ষমতার একটা পালাবদল হয়ে যায় এবং তার মধ্যেই সংশোধনী যদি পাশ হয় এবং সেটিতে আর নতুন কোনো সংশোধনী না আসে,
আপনারা যদি ক্ষমতায় আসেন এটি আপনারা রাখবেন না বাতিল করবেন? আমরা এটা রাখার কোনো প্রশ্নই ওঠে না। আপনি এটি আপনার নিজস্ব মতামত না দলের মতামত? না, আমি আরো ডিবে যেতাম। আমরা লক্ষ্য করেছি যে এক সরকার যে যত কালাকানুন করেছে অন্য সরকার বাতিল করে নাই। আওয়ামী লীগ এটা বিএনপি করে নাই, বিএনপি আওয়ামী লীগ করে নাই। একটা সময় গিয়ে শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তখন কিছু চাপে পড়ে বাধ্য হয়েছেন অনেক কিছু করতে। এর বাইরে না, আমাদের সরকারের সময় যেটা আলোচনা হয় নাই সেটা বলবো না, আলোচনা হয়েছিল কিন্তু সেটা সাইনেডাই, আমরা টাচ করি নাই সেটা। না, তখন করেন নাই কারণ তখন দায়টা আপনাদের নিজেদের নীতি হতো। না, এখন যেহেতু আওয়ামী লীগ করে ফেলেছে দায়টা তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাস্তবতা নিরিখে সেটা হচ্ছে অল অন এ সাডেন এমন কি সিচুয়েশন হলো যে বিচারকদের ইমপিচমেন্ট কোনটা পার্লামেন্টে দিতে হবে। এই কোন পার্লামেন্ট, আমি এটা রিপিট করার দরকার নেই। একটা প্রশ্নবিদ্ধ নৈতিক ভিত্তিহীন একটি সংসদকে এই ক্ষমতা দেওয়াটা কতটুকু আপনার বিবেচ্য, কতটুকু জুডিশিয়াস হবে, যেখানে আর্টিকেল 70 রয়ে গেছে। আর্টিকেল 70-তে বলা আছে। কিন্তু আপনি ডিটেইলে যাবেন, আমি যে প্রশ্নটা করতে যে আপনি এটি একটি পয়েন্ট যে আপনাদের দিক থেকে যে আপনারা মনে করেন এই নির্বাচনটি গ্রহণযোগ্য না, কাজেই তাদের কোনো নৈতিক ভিত্তি নেই। এর বাইরে আর এর বাইরে কি কারণ? এটা হলো আমার একদম পলিটিক্যাল রিমার্ক, বাট এর বাইরে আমার ডিপ রুটের যেটা রিমার্ক, আমার যে অবজারভেশন, সেটা হচ্ছে বিচার বিভাগের ক্ষমতা 96-72 কনস্টিটিউশনে ছিল। আইনমন্ত্রী মহোদয় হঠাৎ করে বলে দিলেন একদিন, পত্রিকায় পড়লাম যে এটা আমরা 72-তে রেখেছিলাম, 96-এ সামরিক শাসক জিয়া রহমান সাহেব এসে সেটা ওনার হাতে নিয়ে নিলেন। সেটা একটা ফলস স্টেটমেন্ট। 4th অ্যামেন্ডমেন্টে শেখ সাহেব আপনার সে ক্ষমতাটুকু নিজের হাতে নিয়ে আসলো, রাষ্ট্রপতির হাতে ফর দ্য ফার্স্ট টাইম, যে সংসদ থেকে ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নিয়ে আসলেন, এবং অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং, ইমপিচমেন্ট, এভরিথিং। ওখানে একটা ক্লজ ছিল 98, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে আলোচনা করে নিয়োগ এগুলি সব করবেন। সেটাও কিন্তু বিলুপ্ত করা হলো। করার পরে আমি একটা ব্যাগনে জেনে যাচ্ছি, জিয়া রহমান সাহেব এসে 5th অ্যামেন্ডমেন্ট করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফর্ম করলেন, হেডেড বাই চিফ জাস্টিস অ্যান্ড 2 সিনিয়র জাজেস। আর উনি মনে করছিলেন যে লেট দি জুডিশিয়ারি টু ডিসাইড দেয়ার ওন ম্যাটার্স উইথিন দি পেরিফেরি, যাতে করে পাবলিকলি এটাকে কোনো এমন অবস্থা সৃষ্টি না হয় যে দি ইমেজ অফ দি জুডিশিয়ারি উইল বি অ্যাট স্টেক। সেটা করে 35 ইয়ার্স এটা ফাংশন করেছে। একটা বারের জন্য তাদের কোনো কার্যক্রম প্রশ্নবিদ্ধ ছিল না গত 35 ইয়ার্সে। হঠাৎ করে এটা নিয়ে আসার পিছনে কারণটা কি আমরা জানি না। এইটাই হতে পারে কারণ, ক্ষমতাকে আরো নিরঙ্কুশ করে, যে যাতে করে আপনার জুডিশিয়াল যে বিচারপতিরা এটা হওয়ার পরে ওদের কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা মেন্টাল প্রেশার থাকবে যে ধরেন এই পার্লামেন্ট যদি 30 জন এমপি থাকে, 30 জন যদি লোয়ার এমপি হয়, তারা যখন কোর্টে যাবে তখন এদের বিরুদ্ধে কোনো আদেশ বা এদের পক্ষে আদেশ না দেওয়ার মতন সেই মেন্টাল গেট আপ মহামান্য বিচারপতিদের কতটুকু থাকবে সেটা কিন্তু বিবেচ্য বিষয়। কারণ ওরা পার্লামেন্টে গিয়ে তো যে কোনো অবস্থায় একটা গ্রুপিং করে যেমন একটা বক্তব্য রাখতে পারে। সবচেয়ে যেটা মিসফরচুন, এটা হচ্ছে এই পার্লামেন্টের 9ম সংসদে রাষ্ট্রপতি একটা স্টেটমেন্টের ভিত্তি করে, একজন মহামান্য বিচারপতির স্টেটমেন্টকে ভিত্তি করে পার্লামেন্টে যে আলোচনাটা হয়েছে এবং যে সিনিয়র রাজনীতিবিদরা, পার্লামেন্টারিরা যে ভাষায় কথা বলেছে, আমি ব্যক্তিগতভাবে খুব চিন্তিত ছিলাম যে কোথায় যাচ্ছে দেশ। বিচার বিভাগ ভার্সেস আপনার এই যে পার্লামেন্ট কি হয়ে যাচ্ছে। অর্থাৎ বিচার বিভাগ আমাদের শেষ আশার বর্ষাস্থল, এবং বিচার বিভাগের লাল সালুর এই এজলাসটার উপর নির্ভর করছে গোটা গণতন্ত্র, মানুষের মান সম্মান, মানুষের বিচার প্রার্থীর লোকদের এটা শেষ বর্ষাস্থল। সেখানে হঠাৎ করে সেটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য এমন কি সিচুয়েশন হলো। আচ্ছা, দেন আপনি আসেন আর্টিকেল 22 অফ দি কনস্টিটিউশন, সেখানে বলা আছে টু এনশিওর সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ। এখন সেটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে, সেটার সময় কোনো কথাবার্তা নেই, আর এদিকে পার্লামেন্টে সে ক্ষমতাটা দিয়ে দিচ্ছে। আমি সেখানে বলতে চাচ্ছি এটাই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, দেখবেন আপনার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে গণতন্ত্র ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এই গণতন্ত্রকে, এই সংবিধানকে প্রথম ইউনাইটেড করেছে ওনারা 2nd অ্যামেন্ডমেন্ট এনে নিবর্তনমূলক আইন, জরুরি আইন ঘোষণা করা। এটা
লাস্টে যে থেকে খবর দিল গণতন্ত্রকে, 4th অ্যামেন্ডমেন্ট এনে এবার যে পঞ্চদশ সংশোধনী নিয়ে আসলো, সেই পঞ্চদশ সংশোধনীতে যা রায়ের ভিত্তিতে ওনারা এই পঞ্চদশ সংশোধনী নিয়ে আসলে খায়রুল হক সাহেব ওনার জাজমেন্ট উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে টাচ করেন নাই, দ্যাট রিমেন অ্যাজ ইট ইজ। Am I clear to you? দেন আপনার ষোড়শ সংশোধনী, এইটা হবে বাংলাদেশের সংবিধানের আরেকটা কালো অধ্যায়। কারণ বিচার বিভাগ, আপনি ইন্ডিয়ার কথা বলেছেন, হ্যাঁ ইন্ডিয়া, কানাডা, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, গ্রেট ব্রিটেন পার্লামেন্টের ক্ষমতা আছে। ইউ সি দ্য ফেসেস অফ দোজ পার্লামেন্টারি মেম্বার্স অ্যান্ড আওয়ার পার্লামেন্ট মেম্বার্স ফেস। তাহলে দেখবেন ভারতের 63 বছরে মাত্র 2টা কেস হয়েছে, তোর মধ্যে একটা কেস ড্রপ করতে হয়েছে। আমাকে ভারত একজন হাইয়েস্ট লিডার অফ দি ইন্ডিয়ান রিপাবলিক বলছেন যে আমি প্রসিজারটা কি করলেন, আমরা বলছি আমরা প্রথম একটা করলাম এবং এটা ক্যামেরা ট্রায়ালের মতন, যাতে করে আমরা চাই নাই যে আমাদের বিচার বিভাগ উলঙ্গভাবে মানুষের কাছে তাদের সম্পর্কে আমরা এমন বক্তব্য রাখি যাতে যে ভাব, যে গম্ভীর, যে মর্যাদা, যে মাউন্টিং ইমেজ আছে বিচার বিভাগের, সেটি যেন কোনো অবস্থাতে ক্ষতি না হয়। সেকেন্ডটা ড্রপ করতে হলো, সরকারি দল বিরোধী দল এমন আলোচনা শুরু করলো, তাহলে এই আলোচনা কন্টিনিউ করতে গেলে দ্য ইমেজ অফ দি জুডিশিয়াল উইল বি অ্যাট স্টেক, সেটা আমরা ড্রপ করে দিয়েছি। জুডিশিয়ারি হচ্ছে আমাদের লাস্ট ইনস্টিটিউশন। এই জুডিশিয়ারিকে আপনার এই তাদের রিমুভাল ইমপিচমেন্ট পাওয়ার পার্লামেন্টকে দেওয়া কতটুকু এবং জাস্টিফাই করতে হবে কেন দেওয়া হচ্ছে। কারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে গত 35 ইয়ার্স তারা কাজ করেছে, তাদের বিরুদ্ধে কোনো বিতর্কিত কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নাই। হ্যাঁ, যদি আরো বেশি এটাকে এফেক্টিভ করার জন্য চিন্তা করে, তাহলে পার্লামেন্টের স্পিকার আছে, ডেপুটি স্পিকার আছে, পার্লামেন্টের হুইপ, চিফ হুইপ আছে, পার্লামেন্টকে 2-3 জন সেখানে ইনক্লুড করে করতে পারে। বাট আমার কথা হলো এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ডিসমেন্টাল করে টোটাল পাওয়ার পার্লামেন্টে যদি দিয়ে দেয়, তার একটা কারণ হতে পারে আমাদের জুডিশিয়ারি ছিল বলেই নারায়ণগঞ্জের 7 খুনের মামলার তদন্ত খুব নাইসলি চলতেছে। বিশাবিশ যেহেতু জুডিশিয়ারি ইন্টারফিয়ার করে নাই 10 জন বিয়েরি পুড়িয়ে মারার ঘটনায় একজনও গ্রেফতার হয় নাই, সেটার সময় কোনো তদন্ত হয় নাই, কোনো কিছু নাই। দেন আপনার দেখেন আপনার লঞ্চ ডিবি হলো পিনাকোয়ান, 350 লোক মারা গেল, জুডিশিয়ারি সেখানে ইন্টারফিয়ার করে নাই বিদায় সেটার কোনো কিছু হয় না, সুরা হয় নাই। আমার মনে হয় আজকে হোয়াট প্রম্পটেড দি প্রেজেন্ট গভর্নমেন্ট, ক্ষমতা তো অনেক আছে, মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরকার দলীয় প্রধান, তিনি আবার ওই সরকার প্রধান, তিনি আওয়ামী লীগের প্রধান, তিনি সংসদ নেতা, আবার তিনি বিরোধী দলের নেতাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষমতা ওনার আছে, আবার তিনি বিরোধী দলের লোককে আবার মন্ত্রী করার ক্ষমতা ওনার আছে। জুডিশিয়ারিকে না ধরে লেট দি জুডিশিয়ারি টু ডিসাইড দেয়ার ওন ফেট বাই দেয়ার ওন পার্সন, তাহলে আমরা মনে একটা সেফ সাইডে থাকতে পারি। অনেক কথা বলেছেন। হ্যাঁ, বিশেষ করে একটি ব্যাপার আমি একটু বদলে যাচ্ছি, সেটা হচ্ছে যে নাসিরুদ্দিন সাহেব ইমোশনালি হোক আর যেভাবে হোক, জিয়াউর রহমান সাহেবকে প্রমাণ করেছেন যে তিনি জুডিশিয়ারির প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন বা তাকে সম্মান দেখিয়েছেন, তাদের যথাযথ সম্মান দেখাবার জন্যই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছেন। কিন্তু লেট মি রিমাইন্ড হিম, জাস্টিস সায়েম তাকে কিভাবে নিগৃহীত করা হয়েছে, তাকে কি অপসারণ কিভাবে করা হয়েছে আমরা সবাই জানি। কাজে ওটা কথা না, যার আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকের যে অবস্থাটা আছে, মানে যেটা পাশও যদি হয়ে যায়, আমি কথা বলতে, সেটার ভিতরে যে আইনটা হবে, রুলস বলে যেটা বলি, 102 অফ দি কনস্টিটিউশন আমাদের আছে, 102 অনুচ্ছেদ, মানে পাশ যদি হয়ে যায়, আমি সেটাই বলছি, পাশ যদি হয়েও যায় এবং তারপর তো রুল ফ্রেম হবে, সেখানে যদি দেখা যায় কোনো আর্টিকেল, কোনো মানে ক্লজ, সাব ক্লজ, এটা সংবিধানের সাথে, মৌলিক কাঠামোর সাথে বা মৌলিক প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক, সেক্ষেত্রে কিন্তু এনি সিটিজেন ক্যান, যে কোনো নাগরিক কিন্তু একটি রিট পিটিশন করতে পারবে হাইকোর্টে। সেই ক্ষমতাটা কিন্তু এখনো আছে এবং থাকবে আগামীতে। সেখানে যদি দেখা যায় যে সেটা প্রয়োগ করার জন্য কেউ প্রপারলি হচ্ছে না, প্রপারলি অ্যাপ্রিসিয়েট হচ্ছে না, সেই ক্ষেত্রে উনি বলতে পারবেন এই কথা, আদারওয়াইজ নট।
আপনি দেখেন এই নুর হোসেনের কথা বলি, আপনি দেখেন অ্যান্টি কারাপশন কমিশন, আমরা যেদিন থেকে জন্ম হয়েছে এটা প্রথম আইনটা ছিল প্রিভেনশন কারাপশন অ্যাক্ট 1947, এখন অ্যান্টি কারাপশন অ্যাক্ট 2004 হয়েছে। এই কমিশন 2004 আমাদের গভর্নমেন্ট করেছে না, আপনি আমি সেটা আসছি করেছেন, আপনাদের গভর্নমেন্ট এটা করেছেন, ভালো কথা। আমরা তো আমি সেটার দিকে যাচ্ছি না, আমি ডিসপিউটও করছি না, কিন্তু সেই সময় একটি মন্ত্রী বা হাই লেভেলের অফিসার কি আপনাদের কমিশনের জবাবদিহিতা করতে গেছে? কিন্তু এই সরকার আমলে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে মন্ত্রী এবং সেদিন মাত্র তাদের বিরুদ্ধে হাই আপসদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, জবাবদিহিতা করতে হচ্ছে। কাজেই আপনি এই জিনিসটা দিতে ন্যায় বিচার এনশিওর করা যায়, জুডিশিয়ার প্রতি সম্মান, এটা কিন্তু আপনার কথাটা একটু সঠিকভাবে বলেননি যে আওয়ামী লীগের মনে একটা স্বৈরাচারী অবস্থার ভিতরে যাচ্ছি বা আমরা আইন প্রয়োগ করবো না, এটা ঠিক না। এটা রাজনৈতিক কারণে বলার আমরা যেখানে থাকি আমরা বলবো। কিন্তু আমি একজন যে প্রথমে যেটা বলেছি, আমি যতটুকু চেষ্টা করছি বলার জন্য এটুকু যে উইদাউট বিং biased by any political consideration or otherwise, আমি ব্যক্তি হিসাবে আইনজীবী যেটা ফিল করে সেটা বলছি। সেটা হলো যেখানে আপনার নারায়ণগঞ্জে ঘটনা এনেছে না, সেটাই আসছি। যেদিন এই রুলটা হয় সেদিন কিন্তু আমি নারায়ণগঞ্জে এই ব্যাপারে অনেক আইনজীবী দেখেছি। ডক্টর কামাল হোসেন এই রিট পিটিশন মুভ করেছেন, তার দরখাস্তের প্রেয়ার প্রশ্ন অর্থাৎ প্রার্থনা যে করা হয় সেখানে কিন্তু এ ধরনের কথা ছিল না, কিন্তু হাইকোর্ট ডিভিশন শুনে মনে করেছেন তারা একটা রুল দিয়েছেন। এবং সেটি হাইকোর্ট ডিভিশন পারে তো না, আমি বলছি আমি সেভাবে যাবই না, এটা প্রশ্ন আমি করতে পারি না। আই রেসপেক্টফুল টু দি হাইকোর্ট অর্ডার, মানে হ্যাঁ, মানে সেখানে কনফিউশন তৈরি হতে পারে, সেখানেই বললাম। না আমি বলছি সেই ব্যাপারে কিন্তু না, গভর্নমেন্ট থেকেও এটা নিয়ে আপিল ডিভিশনও যায়নি। খেয়াল করে দেখেন এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগ কিন্তু চেম্বারে যেতে পারতো বা আপিল বিভাগে সরকারের শীর্ষ পর্যায়ে থেকে এই বিষয়ে আমরা যাইনি, উষ্মা লক্ষ্য করেছি। সেটাকে ব্যক্তিগত পর্যায়ে আমি যে করতে পারি, উনি করতে পারি, যেভাবে যে মন্তব্য দেয়, কিন্তু মূলত পলিসি মেকিং অফ দি গভর্নমেন্ট তারা কিন্তু এটার বিরুদ্ধে যায়নি। তার মিন উই হ্যাভ প্যারামাউন্ট পাওয়ার অফ দ্য প্রেস্টিজ জুডিশিয়ারি রাখার জন্যই যে আছে সেটা প্রমাণ করেছে যে আমরা সরকারের তরফ থেকে কোন রকম এর বিরুদ্ধে যাইনি, যে কথাটা নারায়ণগঞ্জে বলে। শুধু তাই নয়, এই লোকটিকে ধরার জন্য আপনি লক্ষ্য করেছেন সেদিনকে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সিদ্ধান্ত হয়েছে রিপেট্রিয়েট করা, মানে ইন্ডিয়া বা বাংলাদেশ রাজি হয়েছে, আর অনুপ চেটিয়া তো যেতেই চাচ্ছে অনেকদিন, আমি চলে যাবো স্বদেশে, সেইটা আনা হয়েছে। এর চেয়ে আপনার জুডিশিয়ারি ন্যায় বিচার বা রুল অফ ল কি চাচ্ছেন? আরেকটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আইনের শাসনের কথা অনেক কথা বলেছেন, আমি সেটা বলি, অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন, চতুর্থ সংশোধনীর কথা বলেছেন, কিন্তু আমি একটি কথা বলতে চাচ্ছি, সেখানে পুরনো কথাই একটু রিপিট করতে হয়, তাহলে তো আবার সিকোয়েন্স থাকে না। সেটা হচ্ছে দেখেন জিয়াউর রহমান সাহেব, উইথ অল রেসপেক্ট, হি ওয়াজ আ ফ্রিডম ফাইটার, আমি একটি কথা, হি ইজ এ ফ্রিডম ফাইটার, নো ডাউট অ্যাবাউট ইট। আমি একটি প্রশ্ন করি, নাসির সাহেব তো নিউ মুক্তিযোদ্ধা, আমি তার জিজ্ঞেস করছি, এখানে রক্তকরণ যখন দালাল আইন বাতিল হয় 31শে ডিসেম্বর 1972 সালে, হোয়াই, আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্স, এই উত্তরটা উনি দেন। কোন অবস্থা, কি কারণে 1975 সালের 31শে ডিসেম্বর দালাল আইন বাতিল করা হয়েছে এবং তাদের সেই আইনে যারা সাজাপ্রাপ্ত ছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে, যে মামলাগুলি বিচারাধীন ছিল সেগুলি বন্ধ করে দেয়। আই ওয়াজ দ্য পাবলিক প্রসিকিউটর বরিশাল ডিভিশন, দ্যাট বঙ্গবন্ধু আমার বানিয়েছিলেন। সেই কথা উত্তর নাই। জিয়াউর রহমান কোন আইনে বঙ্গবন্ধু যার হাত থেকে তিনি বীরুত্তম উপাধি নিয়েছেন, যিনি বঙ্গবন্ধু তাকে ডেপুটি আর্মি চিফ অফ স্টাফ বানিয়েছেন, তার হত্যাকাণ্ডের বিচার বন্ধ করেছেন সামরিক ফরমান দ্বারা? ইজ দিস রুল অফ ল? আমি এটা বিশ্বাস করি না, ব্যক্তি হিসেবে না, আইনজীবী হিসেবে না। সুতরাং আমি যেটা বলতে তর্কে যাচ্ছি, সেটা তো বন্ধ হয়েছিল ইনডেমনিটির মাধ্যমে, এবং সেটা তো খন্দকার মোশতাকের আমলে জাতীয় সংসদে। না, ইনডেমনিটি আমি আপনার কথা ধরে নিলাম, বাট আমি এটা তিনি কেন সেই আইনের পরিণত করলাম কেন ভাই অ্যামেন্ডমেন্ট? আমি সেটা ইউ হ্যাভ এন্ডোর্সড ইট। আমি ফারুক রশিদের কথা যেতেই চাচ্ছি না, দরকার নাই। আমি এইটুকু যে ডকুমেন্টে যেটা আছে, ফারুক রশিদের কথাগুলো কিন্তু আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে বা প্রেস কনফারেন্স করছি, আমি সেটা দেখতে চাচ্ছি না। আই ডোন্ট ওয়ান্ট টু গো দ্যাট কন্ট্রোভার্সির ভিতরে। আমি এই কথাটা বলতে চাচ্ছি। সুতরাং আমি বলতে চাচ্ছি যে চতুর্থ সংসদে এখনো যেটা আছে সেখানে হচ্ছে যে টেকনিক্যালি বলেন, যেভাবে বলেন, রাষ্ট্রপতি কিন্তু এইটার চূড়ান্ত অনুমোদন দেবেন। সেখানে রাষ্ট্রপতি তার প্রয়োগের ব্যাপারে কি করবেন সেটা এখানে কিন্তু লেখা নেই অটোমেটিক রাষ্ট্রপতি হ্যাজ টু সাইন দি পেপারস। নো, হি ক্যান,
সেন্ড ইট ব্যাক, আমি রিফার করে ফেরত পাঠাতে পারেন পুনর্বিবেচনার জন্য। এবং আমি চোখের সামনে দেখছি, ফেরত দিলে তো অন্যান্য আমি চোখের সামনে দেখছি যে আমাদের মাননীয় চিফ জাস্টিস বিচারপতি নিয়োগের ব্যাপারে ইনিশিয়েট করেন, উপস্থাপন করবেন, প্রত্যেকটা ল মিনিস্ট্রির মাধ্যমে যায়। সেখানে কিন্তু আলোচনার মাধ্যমে কারোর সম্বন্ধে বিতর্ক থাকে, সেগুলি আবার ড্রপ করার বিধান আছে। সেজন্য বলছি এখানে যদি কারোর সম্বন্ধে রিমুভালের প্রস্তাবনা। কিন্তু আপনি কি মনে করেন, মানে বিশ্বাস করেন কি না যে রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় এগুলো করতে পারেন বা করেন, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া? সাংবিধানে কোনো বাধা নেই। আমি যেটা বলছি একটু আগে, যে রাষ্ট্রপতি যদি মনে করেন ইন এ পার্টিকুলার কেস, যেটা বোধ হয় একটু, তখন হি ক্যান টক টু দ্য প্রাইম মিনিস্টার অর ইভেন দ্য চিফ জাস্টিস, যে এটা আপনি দেখেন, এটা কিন্তু সম্ভব। করা না করা ডিপেন্ডস আপন দ্য প্রেসিডেন্ট, কিন্তু স্কোপ কিন্তু আছে, সুযোগ আছে। আপনি ওই প্রসঙ্গটা অ্যাড্রেস করেননি, উনি বলছেন যে নৈতিক অধিকার আছে কিনা এই সংসদের এটি করবার। না, এইটা তো আমি তাহলে আসতে নৈতিক অধিকার আছে কিনা এই প্রশ্নটা আপনারা করতেছেন, আপনার প্রশ্ন সৃষ্টি করে বলতেছেন নৈতিক অধিকার আছে কিনা। আপনারা নির্বাচনে যাননি, বহুবার বলা হয়েছে, আলোচনা করা হয়েছে বিভিন্ন পর্যায়ে, পার্লামেন্টে আলোচনার জন্য বলা হয়েছে, আসেন বিল যাওয়ার আগে। তারপরে বলা হয়েছে বাইরে আলোচনা, আপনারা আসেননি। তারপরে বিদেশি কূটনীতিকদের মাধ্যমে অনেক বিচার বিশ্লেষণ, রাষ্ট্রপতির মাধ্যমে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আপনাদের এক জায়গায় অনড় ছিলেন। সেটা আমি পরিষ্কার বলি, আপনার রিফ্রেশ ইউর মেমোরি। সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন করব না। আরেকটি কথা বেগম জিয়া বলেছিলেন, নির্বাচন হতে দেওয়া হবে না। এই ধরনের আলটিমেটাম কিন্তু গণতান্ত্রিক ভাষা নয়। সেই জন্যই বলছি যে দেয় নাই, কিন্তু আমাদের সংবিধানে যে বাধ্যবাধকতা আছে, যখন এই সংবিধানের সন্নিবেশিত করা হয়, 70 বলেন আর লেটেস্ট অ্যামেন্ডমেন্ট বলে আবার ক্যারেক্টার কমিটি চলে গেল, সেই সময় আপনারা যদি এখানে পার্লামেন্টে যেতেন, সেখানে যদি বক্তব্য রাখতেন, জাতীয় অন্তত পাশ হোক না সেটা বড় কথা, জাতীয় অত জানতো, হয়তো কিছু কিছু সংবিধান কিছু সংশোধন হতে পারতো বিলের মধ্যে, কিন্তু আপনারা সেটা করেননি। এখন যদি বলেন যে, এবং শেষ যে আমরা এই সংসদ অনির্বাচিত এক সর্বশেষ, আপনি জানেন জিল্লুর সাহেব, সেটা বলি যে আমার যত মেমোরি, আমার নলেজের লিমিটেশন আছে আমার জানার, সেটুকুই হলো যে সর্বশেষ জাতিসংঘের মহাসচিবের যে দূত এসেছিলেন তারানকুর সাথে যখন শেষ আলাপ হয়, তখন উনি একটা প্রস্তাবনা দিয়েছিলেন যে ঠিক আছে, সংবিধান উনি দেখছেন, দেখে স্কোপ টু প্রধানমন্ত্রী থাকবেন এজ এ ইন্টারিম পিরিয়ডের জন্য। তখন তিনি বলছেন ঠিক আছে, বিরোধীদেরকে প্রস্তাব দিয়েছেন যে ঠিক আছে, তাহলে পরে নির্বাহী ক্ষমতা, আমাদের ভয় তো এখানে প্রধানমন্ত্রী ইন্টারফেয়ার দ্য ইলেকশন, নির্বাহী ক্ষমতা বাড়িয়ে দিয়ে ইলেকশন কমিশন ক্ষমতা আরো বাড়িয়ে দিল। তারা বলছে অনর এই ব্যাপারে নো ওয়ে, আমরা তত্ত্বাবধায়ক ইলেকশন করবো না। এবং 5ই মের ঘটনা আমরা কিন্তু ভুলি নাই। 5ই মে যে ঘটনা ঘটেছে, সরকার পতনের জন্য একটা ডিসাইসিভ ডিসিশন নিছে, সেখানে আল্লাহ তাআলার রহমতে আমরা উই হ্যাভ ওভারকাম দ্যাট। সো এখন যদি বলেন যে এই সংসদ, বাট তারানকুর সঙ্গে প্রধানমন্ত্রী সর্বশেষ বৈঠকে না, প্রস্তাবনা যেহেতু ওইটার কারণটা, প্রস্তাবনা যেহেতু বিরোধী এটা রেসপন্স করেনি, সে বাচ্চা যে একটু ইউজলেস। সেজন্য আমি বলতেছি যে এই এতগুলি ঘটনার পরে যদি আপনারা বলেন এই সংসদ অবৈধ, তা আপনারা যাবেন না, কি করা যাবে? যেভাবে হবার হয়েছে সংবিধান। তো আবার আরেকটি কথা বলি, এইটা নিয়ে রিটও হয়েছে কিন্তু হাইকোর্টে, রিটে পরে সুপ্রিম কোর্টে গেছে যে বৈধতা চ্যালেঞ্জ করে, সেখানে কোর্ট বলছেন যে নো, সংবিধান ভায়োলেট হয়নি। মিস্টার নাসিরউদ্দিন, আমি কোত্থেকে জবাব শুরু করবো চিন্তা করছি, যেখান থেকে উনি তো অনেকগুলি প্রশ্ন তুলেছেন। আমি প্রথমে এটাই শুরু করি যে আওয়ামী লীগ বিচার বিভাগের প্রতি, বিচারকদের প্রতি, আইনের শাসনের প্রতি কতটুকু তারা শ্রদ্ধাশীল। ইফ আই গো ব্যাক টু 2000, তাহলে এটা সবার জন্য। আমি একটা তথ্য আপনাদের দুজনের কারো জানা আছে কিনা, যে এখন তো প্রায় 100 জন বিচারপতি উচ্চ আদালতে, কাছাকাছি 97 বা 98 এরকম আছে। এর কতজন আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত, কতজন বিএনপি? বলি আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ এখন যারা আছেন এক্সিস্টিং, যারা কতজন আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত, নাম্বার বলতে পারবো না, অ্যাপ্রক্সিমেট 50-60 জন হবে। আমি বলি আপনাকে 50-60 জন আওয়ামী লীগ কাছাকাছি হবে। আমি ঠিক সরি, উল্টা বলে শেষে ভুল বলবো না, আমি বলতে পারবো না, তবে এরকম হবে। আমি একটি কথা বলি, 96 থেকে যেটা আওয়ামী লীগ সরকার প্রথম ছিল, সে সময় 16 জন বিচারপতি আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড করবো, সবাই কি আওয়ামী লীগ করতো? 16 জনকে কনফার্ম করা হয় নাই। কি অপরাধ আইনের শাসন করা হয়নি। এবং কিছু কিছু বিচারপতি রিট পিটিশন করে
আবার তার মধ্যে অ্যাপিলেট ডিভিশনও আছেন এখন বিচারপতি। আচ্ছা, অ্যাপিলেট ডিভিশন আছে গেছে না, সেটা না। এখন আমি কি আপনার শ্রদ্ধা হিসেবে আসছি নাকি কিছু বলার জন্য যে বুঝতে পারছি না। না, এখন আপনি বলুন। 2000 ইফ ইউ গো ব্যাক, আওয়ামী লীগ বিচারকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছিল। পল্টনে একটা বিশাল মিটিং করেছিল, দাবি ছিল এত তারিখের মধ্যে রায় কার্যকর না হলে লাঠি কোথায় মারতে হবে আমরা জানি, কোর্ট অ্যান্ড কোর্ট। আজকের মাননীয় মন্ত্রী আমার বন্ধু নাসিম সাহেব বলেছিল। এবং তোপখানা রোড দিয়ে লাঠি মিছিল যখন যাচ্ছিল, তখন দুর্ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে আমি সেখানে উপস্থিত ছিলাম, অন মাই ওয়ে টু চিটাগং। তখন আমি একটা তার পরের 18 তারিখ ইনকালাম একটা আর্টিকেল লিখেছিলাম, এই উদ্যোক্তার শেষ কোথায়। তখন চিফ জাস্টিস ছিলেন মাহমুদুল আমিন চৌধুরী। আমি এমন খরা ভাষায় লিখেছিলাম, আমি আশা করেছিলাম আমার মধ্যে একটা কন্টেম্প প্রসিডিং হবে। আমি বলেছিলাম যখন লাঠি মিছিল যাচ্ছে, যখন আওয়ামী লীগ সরকার কোর্ট প্রেমিজে বস্তি তুলে দিয়েছে বিচারকদের বিরুদ্ধে, যে প্রধান বিচারপতির চেয়ারটা কি খালি নাকি শূন্য, কেন কেউ নেই, যে বিচার বিভাগের মান মর্যাদা রক্ষার জন্য একটা সুমোটো রুল হলে ইস্যু করে এটাকে স্টপ করার জন্য, দ্যাট ওয়াজ মাই স্টেটমেন্ট। এইটাই করেছেন আওয়ামী লীগ সরকারের সময়। ওনারা 96 থেকে 2001 পর্যন্ত 2000-এ এই কাজটা ওনারা করেছেন। তখন আজকে উনি বলছেন 102 থাকবে আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট হলেও কোনো অসুবিধা নাই, ওইটা বোতা হয়ে যাবে। বিচারকদের তারা তো মানুষ, তাদের তো সব কিছু আছে, মানুষের অল সেন্স তাদের কাছে আছে। আপনি কি মনে করেন এই যে তাদের ইমপিচমেন্ট পাওয়ার আপনার পার্লামেন্টে দিয়ে দেওয়ার পরে তারা একদম ইন্ডিপেন্ডেন্টলি, উইদাউট ফিয়ার, ফো অ্যান্ড উইদাউট ফেভার অ্যান্ড উইদাউট এনি কোয়েশন, মেন্টাল কোয়েশন তারা কাজ করতে পারবে? নো, পারবে না। সে মানুষ তো সেখানে, কারণ যে 30 জন এমপি যদি লয়ার হয়ে থাকে, তারা যদি এখানে কোর্ট এসে তারা তাদের এক্সপেক্টেড কোনো অর্ডার না পায়, তাহলে তারা এমন অবলিক রিমার্ক করা শুরু করবে যাতে ওরা একটু এটা তারা একটা বিব্রতকর হতে। শুধু লয়ার কেন, এই সংসদ সদস্যদের অনেকেই তো কোনো মামলার বাদী আছেন, কোনো মামলার বিবাদী আছেন। আমি সেটা বলতে আমি সেটা ক্লিয়ার না বলে শুধু এটুকুও বলতে চাচ্ছি যে যারা অনেক আসামি আছে না, তো তাদের পক্ষে যদি রায় না যায় তাহলে তারা কি ভূমিকা তারা নিতে পারে। সেই জন্য আমি যেটা বারবার বলছিলাম, উনি বলছেন আমরা কি দালাল আইন বাতিল। ভাই যদি আজকে প্রশ্ন করি, সিমলা চুক্তি করলেন 195 প্রিজনার অফ ওয়ার যারা আমাদের মা বোনকে রেপ করেছে, যাদের বিরুদ্ধে স্পেসিফিক অলিগেশন ছিল, তাদেরকে আপনারা ছেড়ে দিলেন, কই তাদের বিচারের কোনো ব্যবস্থা তো করেন নাই। দ্যাট ইজ ইউ সাইন দি সিমলা চুক্তি অ্যান্ড ইউ অ্যালাউড দেম স্কট ফ্রি, যাদের বিরুদ্ধে আপনার এইসব নারী নির্যাতনে, নারী হত্যা, নারী ধর্ষণের অভিযোগ ছিল, সেটা আপনারা করেন নাই। ওইখানে গেলে অনেক কথা বলতে হবে। সেখানে না গিয়ে আমি শুধু আই ভেরি মাচ কনসার্ন উইথ দি জুডিশিয়ারি। কারণ এই 1958 থেকে 1958 মার্শাল ল এসে রাজনীতিবিদদেরকে টার্গেট করেছিল। 1969 ইয়াহিয়া খান আসে রাজনীতিবিদদেরকে টার্গেট করেছিল। 1982 এরশাদ সাহেব এসে রাজনীতিবিদদেরকে টার্গেট, এক একজনের যাবজ্জীবন বলেন, মৃত্যুদণ্ড বলেন, 10 বছর বলেন, কারাদণ্ড দিয়ে দিয়েছে। আর এই হাইকোর্টের জাজরা সেগুলো নালিফাই করে দিয়েছে। কিন্তু আজ তখন তাদের জিয়াউর রহমানের সময় পলিটিশিয়ানরা টার্গেটেড হয়নি, হয়েছে যদি হয়ে থাকে, কিন্তু হাইকোর্ট থেকে তারা রেমেডি পেয়েছে। হাইকোর্ট সব জাজমেন্ট, অল কাঙ্গারে কোর্টের জাজমেন্ট, দি জাজেস অফ দ্য হাইকোর্ট রক্ত চক্ষু উপেক্ষা করে সব আমাদের 111 কি হলো, আমাদের সবার বিরুদ্ধে জাজমেন্ট দিয়ে দিল ক্যামেরা। হাইকোর্ট জাজরা রক্ত চক্ষু উপেক্ষা করে তারা সেগুলি বাতিল করে দিল। আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যদি প্রধানমন্ত্রী না হতেন, ওনার বিরুদ্ধে যে ধরনের জঘন্যতম অভিযোগ এনে মামলা করা হয়েছে, শেখ সেলিম সাহেব পার্লামেন্টে একজন বিচারকের বিরুদ্ধে যখন বক্তব্য রাখছিল, যে আব্দুল হামিদ স্পিকার, আব্দুল হামিদ যখন স্পিকার ছিলেন, তার আমি বক্তব্য, হিজ এ পার্সন, হিজ এ ভেরি পারফেক্ট জেন্টলম্যান শেখ সেলিম সাহেব। তখন আমার মনে হচ্ছিল যে এই শেখ সেলিমকে এই বিচার বিভাগেই তার জামিন দিয়ে কারাগার মুক্ত করেছিল। এবং তোফায়েল ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ, তিনি যে ভাষায় সেই জাস্টিসকে আপনার বক্তব্য রেখেছে পার্লামেন্টে, গোটা জাজ স্তম্ভিত হয়ে পড়েছে। কারণ যিনি পার্লামেন্টে থাকবেন না, তাকে আপনি ওই ভাষায় যে জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে কোনো বক্তব্য রাখাও সংসদের রীতিনীতি বিরুদ্ধ। সেই জন্য আমি শুধু বলতে চাই যে জুডিশিয়ারি এমন কি কাজ করলো যে তাদেরকে আমার হাতে মুঠে নিয়ে আসতে হবে, কি কারণে?
এমন কোন তো কারণ হয়নি, যদি দেখলাম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রপারলি ফাংশন করে নাই। জিয়া রহমান সাহেব সেটা করেছে টু পারপাস ইজ টু suit his own purpose. In that case বললাম না, দিস শুড বি ডিসমেন্টেল। এখন ডিসমেন্টেল করার যে চাই, এখন পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট, ইন্ডিয়ায় প্রভিশন আছে, ব্রিটেন আছে, লন্ডন আছে। The Chief Justice, the President of America invited the Chief Justice of America to have a cup of tea in the White House garden. Chief Justice কি বলেছিল জানেন? Mr. President, I am sorry, it will be an instance for other Chief Justice, other President for you to invite the Chief Justices. এই সেই জুডিশিয়ারি। আমাদের দেশে আপনার বিএসির দিকে টিক্কা খানকে শপথ দেন নাই। এরকম আমাদের দেশে অনেক জাজ আছে। দেখেন আমাদের এখনো বর্তমান হাইকোর্টে এমন জাজরা আছে যারা বোল্ডলি জাজমেন্ট, হিস্টোরিক্যাল জাজমেন্ট তারা দিচ্ছে বিভিন্ন হিউম্যান রাইটসের উপর, রুল অফ লর উপর। আপনার আজকে দেখেন এই যে নারায়ণগঞ্জটা এত 7 খুনের বিচারটা আজকে দিবালোকের মতন বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে, মানুষ হ্যাপি যে ইয়েস রিয়েল মানুষ আসবে। যখন রুল ইস্যু করলো, তখন শোনেন, যখন রুল ইস্যু করলো তখন ওনাদেরই আমার কলিগ একজন লয়ার টার্ন পলিটিশিয়ান এন্ড মিনিস্টার, ফরেন মিনিস্টার, তিনিও সেটাকে বললেন যে এটা তো ঠিক হয় না। বাবা ঠিক হয় না বড় কথা না, ঠিক হয়েছে যখন দেখা গেল এটা দেওয়ার পরে অল ল এনফোর্সিং এজেন্সিস তারা দে ডিড নট ডেয়ার টু অ্যাক্ট এট দ্য সুইট উইল অফ এনি এক্সিকিউটিভস। বাট মিস্টার নাসিরউদ্দিন, কথা তো সত্য যে আপনারা, মানে আপনি, আপনার দল, আপনারা এই জুডিশিয়ারির সম্পর্কে নানা ধরনের প্রশ্ন বিভিন্ন সময় তুলেছেন গত 5-7 বছরে। না, আমরা এই প্রশ্নটা তুলি সরকারের ইঙ্গিতে হচ্ছে, না আমরা এটা বলেছি যে জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেওয়া হচ্ছে না। কেন আমি আপনাকে বললাম রেকর্ড যে লোয়ার জুডিশিয়ারি আপনার 72 কনস্টিটিউশনে যদি আমরা ব্যাক করিও, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি যদি তারা কাজ করতে চান কে তাদেরকে বাধা দিবে? আমি মানবো না। মানে তারা তো সবাই অস্থায়ীরা না হয় বুঝলাম যে স্থায়ী হওয়ার একটা সমস্যা আছে, যারা স্থায়ী হয়ে যান বিচারক হিসেবে শোনেন, তারা আপনি যারা এটা যেটা বলছেন আমরা বারবার এখনো বলছি নির্বাহী বিভাগের আদেশ তারা মানবেন। তারা তো মানুষ, তাদের পোস্টিং ট্রান্সফার সব এখন ল মিনিস্ট্রির হাতে। উচ্চ আদালতের ব্যাপারে আমরা বলছি এই বক্তব্যটা যে তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা আরো উই ওয়ান্ট টু এনশিওর দ্য 100% ইন্ডিপেন্ডেন্স অফ দি জুডিশিয়ারি ইন উচ্চ আদালত, সেটা আমরা চাচ্ছি, আমরা সেভাবে বলছি। আমরা দেখেন আমরা প্রত্যেকটা মামলা আমাদের সবাইকে আসামি করা হয়েছে। আমাদের কোন ট্রায়ালের কোন লিডার নাই, বাদ নাই যাদের বিরুদ্ধে মামলা হয় নাই। ওই দিন আমরা আলিয়া মাদ্রাসার কোর্টে গেলাম, বুঝছেন ম্যাডাম খালেদা জিয়ার কেসের জন্য। প্লিজ আপনি গিয়ে দেখেন, এটা টিনের ঘরের মধ্যে, একজন ফর্মার 2-3 বার প্রাইম মিনিস্টার ছিল, যে টিনের ঘরের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে ফ্যান চলে না, এসি চলে না। এটা কি ইজ ইট দি রিয়েল পিকচার অফ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট? আমরা কি এই দেশের জন্য বেগম খালেদা 3 বার প্রধানমন্ত্রী হয় নাই? নর্মাল কোর্টে বিচারটা হলে অবস্থাটা কি অসুবিধাটা ছিল? বিশ্বক্ষণ 10টা থেকে 2:30 বজে বসে থাকার পর আমি ব্যক্তিগত অসুস্থ হয়ে পড়ছি আন্ডার দ্য হিট অফ দি টেনশন ঘরের মধ্যে। এইটা যদি হয়ে থাকে তাহলে আমাদের মনে একটা ক্ষোভ থাকাটা স্বাভাবিক যে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা চাই বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার জন্যই উইথ দ্য নোবেল উইশ, উইথ দ্য পায়াস ডিজায়ার জিয়া রহমান সাহেব সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছেন। হুমায়ুন সাহেব আমার বন্ধুবর ইজ এ সিনিয়র অ্যাডভোকেট, হি ইজ গট অল রেসপেক্ট ফর দি জুডিশিয়ারি। উনি বুকে হাত দিয়ে বলুক, এই যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের যে চেহারাগুলো, ইলেকশনের কথা তিনি বলছেন, নির্বাচন কমিশন ইলেকশনের ডেট দিয়েছিল 5 জানুয়ারি, কিন্তু ইলেকশন তো 15 দিন আগে হয়ে গেছে। 15 দিন আগে 154 হ্যাজ বিন অলরেডি ইলেক্টেড, এবং তাহলে গভর্নমেন্ট ফর্ম করার জন্য লাগে মাত্র 151। নির্বাচন কমিশনের ডেট মোতাবেক ইলেকশন হয় নাই, ইলেকশন দেওয়ার আগে কমপ্লিট হয়ে গেছে, ক্লোজ এন্ড কমপ্লিট। বাকিগুলো তো আই ওয়াশ করা হয়েছে। আপনার নির্বাচন কমিশন বলে 5 জানুয়ারি ইলেকশন, কিন্তু বিফোর 5 জানুয়ারি আপনার সেখানে 153 অলরেডি ইলেক্টেড। এটা কি নির্বাচন? সেই জন্য বলে এই সংসদ একটা প্রশ্নবিদ্ধ সংসদ, এইটার কোনো নৈতিক ভিত্তি নেই। এবং দ্য ফেসেস অফ দি মেম্বার অফ দি পার্লামেন্ট ইউ সি, এরা কি ইন্ডিয়ার পার্লামেন্টের ফেসের সাথে তুলনা করা যাবে? এদেরকে ব্রিটেনের ফেসের সাথে তুলনা করা যাবে? এদেরকে ইটালির সাথে তুলনা করা যাবে? আমি এমন এক সংসদ সদস্য জানি, আচ্ছা বাদ দেন সেটা, উনি কি ভোট দিতে পারছেন? চিফ জাস্টিসকে ভোট দিয়েছেন, রাষ্ট্রপতি মহোদয়কে ভোট দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছেন, চিফ ইলেকশন কমিশনারকে ভোট দিয়েছেন? না।
তবে একটা ব্যাড প্রেসিডেন্ট করে গেছেন যাচ্ছে, সেটা কি জানেন? ভোটের জন্য জনগণের কাছে আর যেতে হবে না, রাজনীতির জন্য জনগণের ঘুর দোরগোড়ায় যেতে হবে না। এখন ঢাকায় বসে আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, হয়ে গেছে। যারা এমন এমন লোক এমপি হয়েছে যারা তার কনস্টিটিউয়েন্সিতে কয়টা ওয়ার্ড আছে, কয়টা থানা আছে, সেটাও জানে না, কারণ সে তো লোকের কাছে যায় না ভোটের জন্য। সে ঢাকায় বসে সে এমপি হয়ে গেছে, সে মন্ত্রী হয়ে গেছে। হুমায়ুন সাহেব বসে আছে সুপ্রিম কোর্টে, উনি এমপি হইতে পারেন নাই, উনি এলাকায় বসে আছেন। কারণ এমন এক রাজনীতি আমাকে দুঃখ করে বলল, চট্টগ্রাম দক্ষিণের এমন লোক এমপি হয়েছেন যাকে এলাকার লোক চিনে না, নামও শোনেনি, নামও শোনে না। ঢাকার গুলশান আওয়ামী লীগের একজন নিবেদিত রাজনীতিবিদ, বারবার সে বিএনপির প্রার্থীর কাছে হেরে গেছে, তারপরে সে আওয়ামী লীগের পতাকায় সমুন্নত রেখেছে। আমি কক্সবাজারের কথা বলছি। সে আমাকে কেনে ফেলে বলল একদিন, বললে তোমার এখানে কে হয়েছে? বলতো মহিষ, বলে জাতীয় পার্টি, কেউ চেনে না। বলে উনি বলছেন যে আমাকে নৌসেনাটা এত দিয়ে আমাকে নিয়ে আসতে হয়েছে। তাহলে যে আওয়ামী লীগ ইজ হিস্ট্রিক্যাল পার্টি, এবং তার একজন নেতা যে ওখানে কোন রাজনীতি করে নাই, অন্য দলে তাকে দিয়ে দেওয়া হয়েছে একজন নিবেদন কর্মীকে বাদ দিয়ে। সেই জন্য বলছে নির্বাচনে ভাই সেটেলমেন্ট আসেন, একটা ফাইনাল সেটেলমেন্ট হল দেশের জন্য, যে মানুষ ভোট দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করুন। আর না হলে এসব শুনেন, গণতন্ত্র যদি ফেল করে, জঙ্গিবাদ, মৌলবাদ যেগুলির কথা আপনারা বলছেন, এটা শুনে আপনারা বলছেন এই গণতান্ত্রিক ব্যবস্থা না গণতান্ত্রিক ব্যবস্থা যদি পর্যদস্ত হয়, তাহলে এরাই মাথা ছাড়া দিয়ে উঠবে। সেটা আপনার জন্য, আমার জন্য, কারোর জন্য মঙ্গল নয়। সেই জন্য গণতন্ত্রকে আপনি তার সুপ্রতিষ্ঠিত করতে হলে টু এনশিওর ইলেকশন পার্টিসিপেটিং অল দি সেগমেন্টস অফ দি সোসাইটি, তাহলে দেখবেন কোথায় চলে গেছে মৌলবাদ, কোথায় জঙ্গিবাদ, কোথায় কিচ্ছু থাকবে না। সেই জন্যই আর আজকে আপনার ক্ষমতাকে নিতে জুডিশিয়ারিকেও আপনারা একটা বোথা বানার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছেন। এটা তো হতে পারে না। করতে পারেন আপনারা যখনই ক্ষমতা আসেন তখন আপনি অ্যামেন্ডমেন্ট আনেন, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আনলেন, থার্ড অ্যামেন্ডমেন্ট আনলেন, ফোর্থ অ্যামেন্ডমেন্ট আনলেন, 15th অ্যামেন্ডমেন্ট আনলেন, 16th অ্যামেন্ডমেন্ট আনেন। একটা কালো অধ্যায় আপনারা সৃষ্টি করেছেন। আপনারা তো ইতিহাস করেছেন। 4th অ্যামেন্ডমেন্ট করলেন 13 মিনিটে, ঢাকাকে 2 ভাগ করলেন 4 মিনিটে, 5th অ্যামেন্ডমেন্ট করলেন 11 মিনিটে, 16th অ্যামেন্ডমেন্ট কত 2 মিনিটে করতে পারেন, অর্থাৎ 1 মিনিটে করতে পারেন। জি, অ্যাডভোকেট হুমায়ুন উত্তেজিত হয়ে গেছে নাকি? যাই হোক, আমি কথা বলতে যাচ্ছি সেটা হলো যে মীর নাসির সাহেব বুকে হাত দিয়ে, আমার মতো জিজ্ঞেস করছেন না, আমি তাকেও বুকে হাত দিয়ে বলছি, এই সরকারের আমলে এই জুডিশিয়ারি যেটা হাইকোর্ট এখন আছে, সুপ্রিম কোর্ট, খালেদা জিয়া, তারেক জিয়া, তাদের শীর্ষস্থানীয় যত বিএনপি নেতৃবৃন্দের মামলা সবগুলো কিন্তু স্টে আছে। মোস্ট অফ দ্য কেসেস সবগুলি মামলা হাইকোর্টে স্থগিত আদেশ আছে। খালেদা জিয়া এবং আপনি একটি মামলা শুধু জিয়া অরফানেজ মামলা, সেটা যেহেতু ডকুমেন্টারি ব্যাপার, যে টাকা ট্রান্সফার, টাকা দেওয়া নেওয়ার ব্যাপারটা পরিষ্কার ডকুমেন্টারি, কিন্তু সাক্ষী প্রমাণের ব্যাপার না। যে আসামি চাঁদের আদর দেখছো না, ইলেকট্রিসিটি মোমবাতি আদর দেখছো, সেটার প্রয়োজন না। সেইখানে যদি উনি প্রশ্ন করেন জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট না, আমি আর তার নিজের দলের নেতাদের কথাই বলছি। আর উনি বলেছে 1973 সালের বঙ্গবন্ধু যে ইন্দিরা মুজিব চুক্তির কথা, সিমলা চুক্তি, হি ওয়াজ অ্যাম্বাসাডার, সেই সব জানে কিন্তু বলবে না কি সার্কামস্ট্যান্স এটা করা হয়েছিল। হি নোজ ইট বিকজ অফ ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট, যে আমাদের প্রয়োজন আছে এইড অ্যান্ড রিকগনিশন, দুটো ছিল। কিন্তু একটি জিনিস উনি বলেননি, 1973 সালে যখন এই সিমলা চুক্তি হয়, 195 জন যুদ্ধবন্দীদের ফেরত দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 একই সময় করেছেন, যে আইনের অধীনে আজকে বিচারটা চলছে। সেখানে 3টি অপরাধের কথা বলা আছে: ধর্ষণ, অগ্নিসংযোগ, গণহত্যা। এটা কাজে এই কথা একটা পার্ট বলো, একটা পার্ট না বলাটা কিন্তু সঠিক আমি মনে করি না। আরেকটি কথা বলছেন লাঠি মিছিলের কথা। আরে লাঠি মিছিল রাস্তায় হয়েছে, হাইকোর্টের ভেতরে যে লাথি মারছে সিনিয়র লয়াররা, বিএনপি সাহেবরা যখন চিফ জাস্টিস দরজা লাথি মারছে, সেটাও কিন্তু আমরা দেখছি। মিছিল হয়েছে, মিটিং হয়েছে, যখন যে কারণে জাস্টিস আব্দুল মতিন জাজমেন্ট দিয়েছেন, উনি জানেন সেটা একটা জাজমেন্ট আছে, সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট আঙ্গিনার ভিতরে কোনো মিটিং মিছিল করা যাবে না। কিন্তু আমরা কি দেখেছি, 5 জায়গায় আগের অবরোধের আন্দোলন নামে কি হয়েছে, সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকে তাদের স্ট্যান্ডিং কমিটির 2 জন সদস্য, আমি নাম বলে তাদের অপমান করতে চাচ্ছি না এই মুহূর্তে,
তাদের উপস্থিতি হয়ে মিটিং এ করেছেন, বক্তৃতা দিয়েছেন, তারপরে শুধু তার গেট ধাক্কা থেকে করেছেন। এটা টিভিতে আমরা দেখেছি। কাজেই এইগুলি যত কম বলা তত ভালো। আমরা কিন্তু তার মধ্যে যাইনি। উই ওয়ান্ট টু কিপ দ্য ডিগনিটি অফ দ্য প্রেস্টিজ অফ দ্য হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। তো যাই হোক, আমার যে কথাটা বলার দরকার ছিল সেখানে, এবং শুধু তা না, আপনারা এই আদালত যাদের সম্বন্ধে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, এই আদালতে কিন্তু সবাই আমরা বেইল পাই। আপনারা পেয়েছেন, আমরা যখন বাইরে ছিলাম আমাদের বিরুদ্ধে যখন মামলা হয়েছে আপনারা করেছেন, তখন কিন্তু এই উচ্চ আদালতে আমার জামিন দিয়েছে, এই মামলা স্টে করে সবকিছু করছে। কাজে ওই দিক থেকে যত কম যাওয়া যায় তত ভালো। এইটা করে এগুলি বলে প্লিজ, এইগুলি বলে সিম্পিতি পাওয়া যেতে পারে যে বিচারপতির পক্ষে বলেছি, কিন্তু বিচারপতি কিন্তু তারা অনড় থাকে, তারা কিন্তু নিরপেক্ষ, তারা কিন্তু চোখ অন্ধ। কাজে আমি মনে করি যে বাস্তব যে ইস্যুটা নিয়ে আপনি আজকে আলোচনা শুরু করি, সেখানে আমার বক্তব্য হচ্ছে যে এই সংশোধনের ভিতরে যেটা পার্লামেন্টে এসছে তার অধীনে, আবার বলছি আমি, একটি আইন হবে। সে আইনের ভিতরে যদি দেখা যায় যে সাংঘর্ষিক উইথ আওয়ার বেসিক প্রিন্সিপাল কনস্টিটিউশন, স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 102 ইট ইজ দেয়ার। সেই আর্টিকেল 102 ইনভোক করতে গিয়ে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রশ্ন করতে পারবেন, তার আগে না। সুতরাং আমি মনে করি ইট ইজ বেটার টু ওয়েট এন্ড সি। কিন্তু এটাকে যদি আপনারা যেটা করতে চাচ্ছেন সেটার কিন্তু বক্তব্য কিন্তু এই বিচারপতির প্রতি ভালোবাসা না, মূল হলো জনগণ জেগে আসো। কিন্তু আমরা দেখেছি 5 দিনের আগে জনগণ ঢাকার যখন বেগম খালেদা যে অবরুদ্ধ বলেন তাদের ভাষায়, সে সময় কিন্তু জনগণ আসেনি, একটা মিছিলও হয়নি। এবং সেদিনকে জনসভা যেতে বলা হয়, করতে দেওয়া হয় না, জনসভা সর্বার্থী উদ্যানে ব্যবস্থা করা হয়েছিল। সেখানে জনসমাগম হয়নি বলে বেগম খালেদা যাননি। এটাও কিন্তু বাস্তব সত্য কথা। সুতরাং আপনারা জনগণ সম্পৃক্ত করার জন্য চেষ্টা করেন এবং যুক্তিযুক্ত আন্দোলনে আসেন। সেই জনসমাগম আপনাদেরও মিটিং এ হয়নি। আমাদের মিটিং জনসমাগম যেটা হয়েছে আপনারা জানেন, যেটা আপনি ইঙ্গিত করেছেন, তার সকালবেলা প্রচন্ড বৃষ্টিপাত, এখানেও বৃষ্টি হয়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি ওই যে তুলনামূলক সেটা হবে না। একটু তাদের ভাষায় তাদের দেশনেত্রী, সেখানে তো ভেঙে পড়ে সারা শহর, ভেঙে পড়বে, অপেক্ষা তো করতেই আছে। আপনারা বলেছেন ঈদের পর কঠোর হবে, ওই তারিখ দিয়ে মাইল হয় না। বরিশালে একটা কথা আছে, আগামী আরেকটা ঈদ আছে, তারপর বলে আরেকটা ঈদ আসতেছে, কোরবানির পর দেখা যাবে। আমরা দেখার জন্য অপেক্ষা করতেছি। শীতকালে থাকেন, দেশের মানুষকে ভালো রাখেন, শান্তিতে রাখেন, এইটি আমরা চাই। মোহাম্মদ নাসিরউদ্দিন, আমরা শেষের দিকে কিন্তু না, ক্ষমতায় থেকে এই ধরনের কথা বলাটা স্বাভাবিক। 16 তারিখ আমাদের মিটিং, শরৎদিনে পারমিশন দিলেন 15 তারিখ রাত 12টার পরে। শুধু একটা ঘোষণা দেন যে বিএনপিকে পারমিশন নিয়ে মিটিং করতে হবে না। আমরা ঘোষণা দেব আমাদের মিটিংয়ে কোনো ধরনের গোলমাল হবে না। যদি আপনার 24 ঘন্টা মিটিং যদি ঢাকার মধ্যে 50 লক্ষ লোক আমরা করতে না, রাজনীতি করবো না। বাংলাদেশের মানুষ আপনাদের এই কার্যক্রমে এত বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছে বলার মতন না। আপনি একবার গিয়ে দেখুন, শুনেন, 5 বছর পর মানুষের হাতে একটা ক্ষমতা আসে। আপনি যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যদি ক্ষমতায় গিয়ে বিট্রে করে উইথ দ্য পিপলস কজ, তাহলে আফটার 5 years দে ইউজ টু গেট ওয়ান আর্ম, যে এই দিন আমরা তাদের দেখে নেব। কিন্তু সেই দেখে নেবার সুযোগটা আপনারা তাদেরকে বঞ্চিত করেছেন, তাদের ভোটাধিকার বঞ্চিত করেছেন, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেন নাই। ভোট দেওয়ার একটা সুযোগ ব্যবস্থা করেন যদি দেশটাকে বাঁচাতে চান। গণতন্ত্র হচ্ছে দেশের মানুষের প্রাণের দাবি। গণতান্ত্রিক ব্যবস্থা না হলে কোনো কিছুর সমস্যার সমাধান হবে না। আপনি যত কথাই বলেন না কেন, আপনাদের অনেক বলবো না সেটা, আমি বলতে, মানুষ এখনো যত আপনার আত্মতৃপ্তি লাভ করেন না কেন ক্ষমতায় বসে, আসলে আত্মতৃপ্তির কোনো কারণ নেই। পিনাক যে ডুবেছিল 2 মিনিট আগেও ওই যাত্রীরা বুঝতে পেরেছে যে পিনাক ডুবে যাবে সব। কখন কি হয়, জনগণ কখন উত্তর। 1986-এ যখন ম্যাডাম খালেদা নির্বাচনে গেলেন না সাথে সাথে, এবং শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বললেন গেলেই রাজ্যে বেবে না, তিনি নির্বাচনে গেলেন, আমরা একটা মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম যে নির্বাচন ধরলাম কি হবে। কোথায় এক ফুকের 1989-এর 92 বছরের মধ্যে আন্দোলনে কোথায় চলে গেল, বুঝছেন? আমি সেটা বলতে চাচ্ছি না, আমি সেই জন্য বলতে চাচ্ছি যে আসুন আমরা এই জনগণের অধিকারটা জনগণকে ফিরিয়ে দিই, সবাইকে নিয়ে একটা নির্বাচন করার জন্য একটা ওয়ান্স ফর অল একটা সেটেলড পলিসি আমরা ঘোষণা করতে বললেন আপনার নেত্রীকে। তিনি ইতিহাসে
মানে স্বর্ণাক্ষরে তার নাম লিখিত থাকবে। আর ক্ষমতা তো অনেকেই আসছিল, অনেকেই গেছে। ক্ষমতায় আসা এবং ক্ষমতায় যাওয়ার পর যাকে স্মরণ করবে তার আশার সেটা সার্থকতা থাকে। আর যাওয়ার পর যাকে দেন এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিল না, এখন আপনাদের সাথে আছে না। এই আওয়ামী লীগ কোনোদিন বিএনপি কোন স্বৈর শাসকের বা কারো সাথে সহযোগিতা করে ক্ষমতায় আসে নাই। 21 বছর পর আপনারা ক্ষমতায় আসছেন জামাত এবং স্বৈর শাসকের সহযোগিতা নিয়ে। জামাতকে 96 আপনাদের সাথে নিয়েছিলেন এবং নিয়ে ওদের সমর্থন ছিল টু ফর্ম দি গভর্নমেন্ট, এরশাদের সমর্থন ছিল আপনাদের জানেন। এতই স্বৈর শাসককে নিয়ে আপনারা ক্ষমতায় গেছেন 21 বছর পর। এবার জনগণকে নিয়ে একটা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ভোটাধিকারটা ফেরত দেন, একটা ওয়ান্স ফর অল একটা সেটেল পলিসি ঘোষণা করেন, দেখা যাক কার কি। আমরা চাই, শুনেন, আই এম ট্রুলি এ ডেমোক্রেট, আই বিলিভ রুল অফ ল, আই বিলিভ ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি, আই বিলিভ দেয়ার শুড বি এ ফেয়ার পলিটিক্স। তাহলে এই দেশটার কোথায় অলরেডি উই ক্রস 42 ইয়ার্স, উই অলরেডি ক্রস 42 ইয়ার্স। আপনি পাকিস্তানের দিকে তাকান, তারা পাকিস্তানের মতন দেশ গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকে রাখার জন্য কত তোফের মুখে, কত ধৈর্য সাগরের সরকারি দল বিরোধী দল, তারা দে আর প্রসিডিং টুয়ার্ডস ব্রাইট ফিউচার। আপনারা সেটা করবেন না কেন? আপনারা করেন, মানুষকে ভোটের দিকে ফেরত দেন। আপনি এমন কি হলো যে আপনাকে 16 অ্যামেন্ডমেন্ট আনতে হবে, তারপর দেখবেন যে হয়তো আবার শুনেন 17 অ্যামেন্ডমেন্ট যে আনবেন না সেটা কেন? আপনারা ক্ষমতায় আসলেই সংবিধানে হাত দেন, সংবিধানকে ক্ষত বিক্ষত করেন, এটাই আপনাদের। এক মিনিট বলে শেষ করে দিই, ওরা নির্বাচনে যায় নাকি তথ্যটা আমাদের আমি যেটুকু জেনেছি সেটা বলি। তাদের কনসেপ্টটা হচ্ছে যে নির্বাচনে সেদিনই যাব যেদিন আবার ক্ষমতায় যাব। আমি এখানে একটা তথ্য দিচ্ছি আপনাকে, এটা অসত্য না, পত্রিকা বেরিয়েছে বেশ অনেক দিন আগে, কয়েক বছর আগে। দুবাইতে দাউদ ইব্রাহিম, মাফিয়া ডন অফ ইন্ডিয়া, তার সাথে তারেক রহমানের একটা আলোচনা হয়েছে, প্লিজ আলোচনা হয়েছে এবং গোপন বৈঠক হয়েছে। সেখানে কতগুলি সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের মধ্যে পরবর্তীকালে ফলো আপ এটা হলো। আর এই নির্বাচনে না যাওয়ার যে ব্যাপারটা, সেখানে দুটি পার্টে কাজ শেষ করতে হবে আমাকে, নাম হয়ে গেছে। একটা পার্ট ডিপ্লোম্যাটিক চ্যানেল, যেটা আপনি দেখছেন এখানে প্রত্যেকটা রাষ্ট্রদূতরা এসে মনিটরিং করছে, সেটা আমি চোখেই দেখেছি। আরেকটা পার্ট ছিল যেটা আমি দাউদের ফলো আপ যেটা বলছি আর কি, সেটা হচ্ছে যে এমন অবস্থা সৃষ্টি করা হবে দেশে যার ফলে নির্বাচন না হয় এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আমি দেখছি যে জ্বালা পোড়া মারা কাটা সবকিছু হয়েছে, কিন্তু ডিসপাইট দ্যাট পিপুল রেসপন্স করেনি। যদি পিপুল সেভাবে রেসপন্স করতো, আমি আমাদের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা বলছি, জনগণ সম্পৃক্ত যদি হতো তাহলে অবশ্যই তাদের ডাকে সাড়া দিয়ে একটু গণ অভ্যুত্থান হতো। সেটা হয়নি, নির্বাচন হতে পারতো না, কিন্তু সেটা হয়নি। এটা তো প্রমাণ করে তাদের গণসম্পৃক্ত দায়ী। কাজেই কাম টু সেন্সেস, সুস্থ মাথায় সুস্থ চিন্তা করে ওই লন্ডনে ওই পথে তাকিয়ে না থাকে, নিজেরা বসে কাজ করে। এই গাত্রদাহ শুরু হয়েছে। তারেক রহমান সাহেবের কথা শুনলে মাধ্যমে ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কে যেসব পেজ আছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন আমন্ত্রণ মীর মোহাম্মদ নাসিরউদ্দিন এবং অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম মূলত ষোড়শ সংশোধনী নিয়ে, সংবিধানের, এবং এটিকে একটি কালা কানুন হিসেবে চিহ্নিত করছেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, এবং তিনি একথাও বলেছেন, যদিও আমার জানা নেই যে এটি তার দলের মত কিনা, বাট তিনি বলেছেন যদি তার দল ক্ষমতায় আসে এবং এই সংশোধনী যদি সংসদে পাশ হয় তাহলে তার দল ভবিষ্যতে ক্ষমতায় আসলে এই সংশোধনীটি বাতিল করবে। অন্যদিকে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলছেন যে খানিকটা ধৈর্য ধরার জন্য, ধৈর্য এই কারণে ধরতে বলছেন তিনি যে এটি পাশ, যদিও একবার বলেছেন কথা প্রসঙ্গে, যদি এটি পাশ হয়, কোনো সংশয় তার মধ্যে আছে কিনা সেটি স্পষ্ট নয়, তবে এটি পাশ হোক, তারপরে এটি আইন হোক, কী ধরনের আইন হয় সেটি নিয়ে আলোচনা করা যাবে, প্রতিবাদ করবার থাকলে প্রতিবাদ করা যাবে। আইনটিও যদি তাদের কাছে কাঙ্ক্ষিত হয় বা ভালো মনে হয়, তারপরেও তিনি মনে করেন যে অপসারণ করতে গিয়ে যদি কোনো ধরনের ব্যত্যয় দেখা দেয় তখন সবাই মিলে আন্দোলন করা যাবে, সেই পর্যন্ত তিনি ধৈর্য ধরবার জন্য বলেছেন। এবং মীর মোহাম্মদ নাসিরউদ্দিন বলছিলেন যে গণতন্ত্র সংকটের মধ্যে আছে। তিনি 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন এবং গণতন্ত্র বিপদাপন্ন হলে বা গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদ, মৌলবাদ বৃদ্ধি পাবে। যদিও ইউসুফ হোসেন হুমায়ুন বলছিলেন যে বিএনপির সময় আসলে জঙ্গিবাদ এবং মৌলবাদের উত্থান হয়েছিল, সেটি নাসিরউদ্দিন না বললেও
অন্য সময় তিনি বলেছেন বা তার দলের নেতা কর্মীরা বলবার চেষ্টা করেন যে তারা সেটিকে নিয়ন্ত্রণ করবার একটা চেষ্টা করেছিলেন। এবং মিস্টার নাসিরউদ্দিনের এই কথার সূত্র ধরে মিস্টার ইউসুফ হোসেন হুমায়ুন যদিও কিছু বলেননি, কিন্তু একথাও ঠিক যে এই সময়ও জঙ্গিবাদের প্রবণতার কথা কিন্তু বিভিন্ন সময় সরকারের বিভিন্ন এজেন্সি থেকে বলা হচ্ছে যে বিভিন্ন সময় এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, কাউকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করা আসামি পালিয়ে গেছে, এরকম ঘটনাও ঘটেছে। এবং এগুলো যে কম বেশি গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত, এটি কিন্তু গণতন্ত্রের সংজ্ঞা বলি, তত্ত্ব বলি, যাই বলি, রাজনীতির তত্ত্ব, এর মধ্যে কিন্তু এই বিষয়টি আছে যে যেখানে মানুষের চিন্তার স্বাধীনতা, ভাব প্রকাশের স্বাধীনতা না থাকে, যেখানে গণতন্ত্র অনুপস্থিত থাকে, সেখানে অগণতান্ত্রিক শক্তিগুলো কিন্তু মাথা চারা দিয়ে উঠবার সুযোগ তৈরি হয়। এবং আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই সুযোগটি তৈরি করে দেবেন না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।